বিচ্ছেদের 4 বছর পরে প্রিয় মানুষটির হলুদ সন্ধ্যায় লাইভ পারফর্ম করছে নূর। পুরো নাম তেহসিব নূর, একজন প্রফেশনাল সিঙ্গার সে। মাসখানেক আগেই তাদের সাথে কন্ট্রাক্ট করেছে মিনিস্টার আসমিন জাইনের বিয়ে সানভি। সবকিছু জেনে শুনেই কন্ট্রাক্ট পেপার সাইন করেছে নূর, যে বর্তমানে স্টেজ কাঁপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে। তার সাথেই একদল মেয়ে গানের তালে তালে নেচে যাচ্ছে, নূরও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকেই রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে আসমিন, অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে তার রাগ পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে। আসমিনের বাবা কিছুটা আঁচ করতে পেরে মুচকি হাসলেন। ছেলের চোখে চোখ পড়তেই গা জ্বালানো হাসি দিতে ভুললেন না। আসমিনের রাগ তরতর করে বেড়ে গেলেও সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। বেবি পিঙ্ক ক্রাউনে নূরকে প্রিন্সেসের মতো লাগছে। হেলে তুলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে তখন আসমিনের কলিজায় আগুন লেগে যাচ্ছে, অথচ তার পাশেই তার হবু বউ বসে রাগে ফুঁসছে। তাতে তার কোনো হেলদোল নেই। তার কলিজা কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেল সিঙ্গার তাসিন, যে আপাতত নূরের সাথে ডুয়েট করছে। দুজন যে খুব বেশি এনজয় করে গাইছে তা কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে। আসমিনের হবু বউ লারা এবার নিজের বেচারি মার্কা খোলস ছেড়ে বেরিয়ে এলো। কটমট করতে করতে আসমিনকে বলল, প্রাক্তনের প্রতি দরদ উতলে উঠছে নাকি? এভাবে তাকিয়ে কি তার রূপের সাগরে ডুব দিয়েছ? তার সবাইকে বোঝাতে চাইছো? আসমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে, পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের স্বরে বলল, সামনে রূপের সাগর রেখে আমি পাশে পচা ডোবা নিয়ে বসে আছি। কি দিন আসলো আমার। আমি কি ভেবেছি জানো লারা? এবার শহরের সমস্ত পচা নর্দমাগুলো পরিষ্কার করে ফেলবো, আবর্জনা সব ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। মন্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য আছে তো নাকি? লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আসমিনের নজর এখনো নূরেতেই স্থির। প্রথম থেকে সবটা খেয়াল করলেও আসমিনকে পুরোপুরি ইগনোর করে গেছে নূর। প্রিয়জনের পাশে অন্য কাউকে সহ্য করা মানে নিজের কলিজায় নিজেই করাত চালিয়ে দেওয়া। তবুও নূর নির্বাক, আর তার এই নির্লিপতাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সামনের মানুষটা তাকে হাসি খুশি আর এক ছেলের সাথে পারফর্ম করতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, তাতেই তো তার নিচের কলিজায় বরফ পড়ছে। গান শেষ হতেই উত্তেজনায় ফেটে পড়ল দর্শক, করতালিতে তাদের বাহবা দিচ্ছে সবাই। নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। নূর হাসি হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? মার খাবি, আমি আবার স্যার হলাম কবে রে? মিনিস্টার আসমিন জাইনের বাবা আপনি, স্যার না বললে গর্দান যাবে যে। ওইসব মিনিস্টার ফিনিস্টার বাদ দে, 2 পয়সার মূল্য নেই আমার কাছে এসবের। আমি তোর আঙ্কেল ছিলাম তাই আছি, খবরদার এসব স্যারটের ডাকবি না। আচ্ছা আচ্ছা, ডাকবো না। রাগ করো না তুমি, অনেকদিন পরে দেখা, এভাবে রাগ করলে আমার খারাপ লাগবে। ছেলের বিয়েতে মজা করো, মুখ গোমরা করে আছো কেন? নূরের কথা শুনে মুখ গোমরা করে ফেললো আমজাদ চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হম। সবাই সবকিছুর মূল্য দিতে জানে না রে মা। কাজকে হীরা ভাবতে ভাবতে আসল হীরাকেই কাজ ভেবে হারিয়ে ফেলে। যে মূল্য দিতে জানে না তাকেও মূল্যহীনের খাতায় ফেলে দিয়ে এগিয়ে যা। নিজেকে এতটা শক্ত কর যাতে আল্লাহ ছাড়া আর কেউ তোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা না রাখে। নূর মলিন হাসল। আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই নূরের হাসি হাসি মুখটা বিষাদের কালো মেঘে ছেয়ে গেল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই সন্তর্পণে তা মুছে নিল সে। আসমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই সীমাবদ্ধ। নূর এখনো আসমিনকে খেয়াল করেনি। বিলাসবহুল স্যুটের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতেই একটা হাত শক্ত করে চেপে ধরল তাকে। শক্ত হাতের ধাক্কায় দেওয়ালের উপর আছড়ে পড়ল নূর। কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সবকিছু। নিজেকে সামলে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরল তাকে। ভীত চোখের সামনে তাকিয়েই শান্ত হয়ে গেল নূর। আসমিন চোখ লাল করে তার দিকেই তাকিয়ে।
সরে দাঁড়ান মন্ত্রী সাহেব, সামান্য একজন সিঙ্গারের এত কাছে আসবেন না প্লিজ, চরিত্রে দাগ লাগতে পারে। নূরের নির্লিপ্ত ভাব আসমিনের রাগে ঘি ঢালার কাজ করলো। হাতের বাঁধন শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আজকাল সিঙ্গাররা সস্তা হয়ে যাচ্ছে নাকি নাকি তাদের চরিত্র এতটাই নিম্নমানের হয়ে গেছে যে কেউ কাছে আসলে তার চরিত্র খারাপ বলবে লোকে? নূর চোয়াল শক্ত করে তাকালো আসমিনের দিকে। পুরনো ক্ষত তাজা হয়ে উঠছে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মানুষ নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করে জানেন তো মন্ত্রী সাহেব। যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে। সেসব কথা বাদ দিন, নিজের হবু বউয়ের দিকে নজর দিন। আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট নিতে বা দিতে আসিনি। ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হব। দয়া করে হাত ছাড়ুন। যদি না ছাড়ি? হ্যাঁ, ধরে রাখা আপনার স্বভাবের সাথে চাই না। আপনি ছেড়ে দিতেই অভ্যস্ত, তাই অযথা সময় নষ্ট করবেন না। বদলে গেছো? পৃথিবীটা বড্ড নিষ্ঠুর মন্ত্রী সাহেব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আমার চোখ দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলোকে দেখুন। দেখবেন প্রতারকদের মেলা বসেছে। ঠান্ডা মাথায় খুন করে দিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। আচ্ছা মন্ত্রী সাহেব, আপনি কখনো আয়না দেখেন না? চোখ মেলাতে পারেন তো নিজের সাথে? ঘৃণা হয় না এই জঘন্য প্রতারক চেহারা দেখে? বমি পায় না? আবার কিন্তু বমি পাচ্ছে, মনে হচ্ছে ঘৃণাগুলো বমি হয়ে আপনার গায়ে উগরে দিই। আপনি বরং চলে যান, অযথা সময় নষ্ট করার মানে হয়? নূর, আপনার উপরে আমার কোনো দাবি নেই মন্ত্রী সাহেব। নূর এতটাও বেহায়ার না। ভাববেন না আপনার নতুন সংসারে ঝামেলার সৃষ্টি করব। জীবন অনেক লম্বা জানেন তো, সেখানে আপনার মতো প্রতারকদের পাত্তা দিতে নেই। আমার করা প্রতিটা ওয়াদা আমি পূরণ করেছি। আরেকটা ওয়াদা আমি আপনাকে করতে চাই মন্ত্রী সাহেব। আমার শূন্যতাই আপনার সুখের সংসার চালিয়ে রাগ করে দিব। এটাই নূরের ওয়াদা। প্রতি মুহূর্ত আপনি পড়বেন। আপনার মনের ভিতর থাকা শান্তির শেষ বিন্দুটুকু নিংড়ে বের করে আনব। এতদিন এই নূরের ভালোবাসা আপনাকে উষ্ণতা দিয়েছে, এবার নূরের তেজ আপনাকে ছাই করবে। নতুন জীবনের জন্য অভিনন্দন। বারান্দার সোফায় আয়েশি ভঙ্গিতে বসে মাথা পেছনের দিকে হেলিয়ে রেখেছে আসমিন। নূরের কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারেনি। সেসব নিয়ে মাথাও ঘামাচ্ছে না সে। তার বর্তমান মাথা ব্যথার নাম লারা। এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। কয়েকদিনেই মাথা খেয়ে দিল। কয়েকটা বৃষ্টি গালি দিয়ে মাথা সোজা করে বসল সে। সামনেই কাছুমাছু করে সানফি দাঁড়িয়ে। কি বুঝেছি এই ছেলেটাকে নিজের বিয়ে করেছে, আজও মাথায় আসে না। কি বলবে বলো? আসমিনের গম্ভীর গলা শুনে শুকনো ঢোক গিলল সানফি। ভয়ে ভয়ে বলল, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তড়াক করে বন্ধ চোখ খুলে ফেলল আসমিন। রক্তিম চোখে তাকাতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সানফির। আসমিন নিচের ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, নূর রুমেই আছে সান, অযথা আমার সময় নষ্ট না করে বাকি দিকটা সামলাও। আমি লারা ম্যামের কথা বলছি স্যার। সানফির তাড়াহুড়া জবাব। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আসমিনের। তবে চেহারায় তার রেশ মাত্র নেই। শান্ত ভঙ্গিতে শুভ্র পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শান্ত গলায় পড়ল, ওই মেয়েকে আরেকবার ম্যাম বললে এই রিভলভারের একটা গুলি তোমার নামে দান করে দিব। বুঝে শুনে কথা বলবে এরপর থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানফি। যে লোক কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার দ্বারা সবকিছুই সম্ভব। প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত। এসবে এমনভাবে জড়িয়ে গেছে যে চারিদিকে শত্রুর অভাব নেই। আসমিনের ছায়া মাথা থেকে উঠতেই সে দুনিয়া থেকে উঠে যাবে। লারাকে আমি সরিয়েছি, তাই চিন্তা বাদ দাও। ঠিক আছে স্যার, তবে অবয় দিলে আরেকটা কথা বলতাম। আসমিন শান্ত চোখে তাকালো সানফির দিকে। সাথে সাথে সানফি গড়গড় করে সব বলতে শুরু করলো। আপনি লারাকে যে গোডাউনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার। আমাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গেছে। আশেপাশের সব জায়গায় খোঁজ চলছে, কিন্তু কোনো আশানুরূপ খবর এখনো পাইনি। আসমিন চোখ বন্ধ করে মনে মনে বলল, কাজটা তুমি ঠিক করলে না নূর। আমার কাজে বাম হাত ঢোকানো আমি পছন্দ করি না। আমার অপছন্দের কাজগুলোই তুমি সবচেয়ে বেশি করো। ফলাফল ভোগ করার জন্য তৈরি থাকো। চোখ বন্ধ রেখেই সানফিকে বলল, এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও যে বউ পালিয়েছে।
আর অন্দরমহল খালি করে দাও, শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে। ওকে স্যার। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল সানভি। রাত 3টায় আরামের ঘুম বাদ দিয়ে এসব করতে হচ্ছে। কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে, অথচ তার সেদিকে নজর দেওয়ারও সময় নেই। এই জীবন রেখে কি হবে? এর চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো। ভোররাতে মিসেস কামিনী চৌধুরীর বিলাপে ঘুম ভাঙল সবার। আসমিন এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে। ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে। নূর ঘুমুচ্ছে। ঠিক 2 মিনিটের মাথায় আলসে ভঙ্গিতে উঠে বসল নূর। চুলগুলো মেসি বান করে আড়ামোড়া ভেঙে ফিচেল হাসল। হেলে দুলে এসে আসমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2 ঠোঁট উঁচু করে চুকচুক শব্দ করে উচ্চস্বরে হেসে উঠল। আসমিন হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এই মেয়েটা এত বিধ্বংসী হলো কবে থেকে? নূর নিজের হাসি থামিয়ে চেহারায় দুঃখী দুঃখী করে ফেলল। আফসোসের সুরে বলল, আহারে, মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি? এখন কি হবে? প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দিবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি কোনোভাবেই আপনাকে বদনাম হতে দিব না। আমি ওয়াদা করেছিলাম তো, আপনার বিপদে আপনার পাশে থাকবো। লুক, আই এম হিয়ার। নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় সমস্ত শোরগোল থেমে গেল। পুরো দমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিশাল বাগানের মধ্যে বরের গোসলের প্রস্তুতি চলছে। এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক গান পারফর্ম করে যাচ্ছে। আজকে নূর এখনো স্টেজে ওঠেনি। সে আসমিনের আসার অপেক্ষায় আছে। তার পারফরমেন্স শুরু হবে আসমিন আসার পরপর। কয়েক মুহূর্ত পরে আসমিন উপস্থিত হলো বাগানে। শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে। হলদেটে গায়ের সাথে পাঞ্জাবিটা অসাধারণভাবে মানিয়ে গিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই স্থির। নূর মাছি তাড়ানোর মতো হাত নাড়ল। আসমিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াতেই মহিলারা তাকে আবারও হলুদ মাখিয়ে দিল। স্টেজে তখন শুভ বিবাহ গান বাজছে। আমজাদ চৌধুরী হাত দিয়ে ডেকে নূরকে বলল, এদিকে আইতম তেহজুবমা, আসমিনকে হলুদ লাগিয়ে দিন। নূর শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে এলো। নূরকে আসতে দেখে মহিলারা একপাশ হয়ে দাঁড়িয়ে গেল। আসমিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে। নূর আসমিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন, তোমার জায়গাও দিয়ে দিব অন্য কাউকে তেমন। আসমিনের গালে হলুদ লাগিয়ে দিতেই আসমিন নূরের হাত চেপে ধরল। হ্যাচকা টানে নূরকে ঘুরিয়ে নিল। সাথে সাথে আসমিনের বুকের সাথে নূরের পিঠ লেগে গেল। আসমিন হালকা নিচু হয়ে গুনগুন করে গাইল। নূরের গালে নিচের গাল ঘষে দিল। নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো। সে কটমট করে তাদের দিকে তাকিয়ে। লারাকে এখনো পাওয়া যায়নি। নূর তাদের আশ্বাস দিয়েছে সেই সময় মতো লারাকে বধূ বেশে উপস্থিত করবে। কামিনী চৌধুরী জানেন নূর নিজের কথা রাখবে, তবুও নিশ্চিন্ত হতে পারছেন না। আসমিনের মতিগতি তার ঠিক লাগছে না। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হলো। আসমিন নিচের রুমে দাঁড়িয়ে বর বেশে তাকে কোনো দেশের রাজা লাগছে। কিছু একটা ভেবে শয়তানি হেসে বিড়বিড় করলো, তোমার জীবনে কালবৈশাখী ঝড় তুলে দেব তেহজিব, ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে। ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডাল ভেঙে পড়ে, ঠিক তোমাকেও সেভাবে ভেঙে গুড়িয়ে দিব। তবে তোমার মতো আমি একা ছাড়বো না তোমাকে। খুব যত্নে কুড়িয়ে নিব বাহুডোরে। আজ যেমন তুমি আমাকে শূন্যতার মহাকাশে ছুঁড়ে ফেলেছ, ঠিক আমিও তোমাকে আমার হৃদয় রাস্তা করে ছুঁড়ে ফেলবো। দেখা হবে শীঘ্রই। আসমিনের চোখ মুখ লাল হয়ে গেছে। বর বেশে বসে আছে সে। পাশেই তার বাবা মলিন মুখে বসে। প্রেস মিডিয়া চারিদিকে গিজগিজ করছে। সামিয়ানারও ওপাশে লারা বধূ বেশে উপস্থিত। নূর সামনেই দাঁড়িয়ে, মুখে তার ক্রোর হাসি। আসমিন হঠাৎ করেই খুব হাসি হাসি মুখ করে তাকালো নূরের দিকে। হকচকিয়ে গেল নূর। এর মধ্যেই কাছে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। লারাকে কবুল বলতে বললে লারা ভীতু চোখে আসমিনের দিকে তাকালো। আসমিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। লারা কাঁপা কাঁপা গলায় কবুল বলল। আমজাদ চৌধুরী মুখ কালো করে ফেলল। হঠাৎ করেই আসমিন চিৎকার করে উঠল, কি হয়েছে আব্বু? বুকে ব্যথা করছে?
চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আসমিনের চিৎকার শুনে আমজাদ চৌধুরীর হাত এমনিতেই বুকে চলে গিয়েছিল। সে এখন হতবম্ব চোখে আসমিনের দিকে তাকিয়ে আসমিন ফিসফিস করে বলল, যদি চাও এই মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমাকে হার্ট অ্যাটাক না দেই, তাহলে আমার সাথে এই মুহূর্তে হসপিটালে চলো। আমজাদ চৌধুরী এবার সত্যিই বুকের ব্যথা শুরু হয়ে গেল। আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সানফি আমতা আমতা করে বলল, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা হেসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করে যাচ্ছে। লারা ভয়ার্থ চেহারা নিয়ে পাশেই দাঁড়িয়ে। নূর আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, সবাই শান্ত হন, কেউ অস্থির হবেন না প্লিজ। আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে, ছেলের বিয়ে বলে কথা, হেভি খাবার খাওয়াই এই অবস্থা, নাথিং এলস। আসমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল, নিন, এটা আঙ্কেলকে খাইয়ে দিন, 10 মিনিটে ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে নিন, সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো। বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দুমাত্র আশার স্বস্তি আমি আপনার ভিতর অবশিষ্ট রাখব না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আসমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে, ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পিছনে ফেলে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এতদূর করতে পেরেছো কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আসমিন জাইনের হাতে। উড়বে, গোত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতা টান দিব তখন আমার কাছে আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবে চিনতে কদম ফেলো নূর, তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নিব না। একই মন্ত্রী সাহেব, লাটাই থেকে সুতো ছিঁড়ে কবেই উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এত বেখিয়ালি হলে চলে? দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারিদিকে চোখ বুলালো আসমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে, সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। সবাই এভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান, গাড়ি বের করো সানভি। আরে মিস তেহজিব নূর, আপনি নিশ্চয়ই ডাক্তার নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আব্বুর বুকের ব্যথা গ্যাস্ট্রিক মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালি ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সবকিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। সানভি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আসমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে, তখন ঘাড়ের বাঁকা রগগুলো ঠিক সোজা করে দিবে। কামিনী চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আসমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে। মায়ের ফেচফেচ কান্না এখন টোটাল সহ্য করতে পারবে না সে। এর মধ্যেই বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আসমিন শাইনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে, পেছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের তাতে কোনো হেলদোল নেই, সে এক মনে ফোন ঘেটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন, কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও বেয়াদব ছেলে, বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবার হার্ট অ্যাটাকের রোগী বানিয়ে দাও। দিন দিন অসভ্য হচ্ছ। সানভি শুকনো ঢোক গিলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আসমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে উঠল। এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘা লাগিয়েও দিতে পারি। আর তোমাকে বলছি বেহায়া ছেলে, আমি কিছুতেই হসপিটাল যাব না। ফাইনালের গন্ধ আমার একদম সহ্য হয় না। ঠিক আছে,
তোমাকে নানা বাড়ি রেখে আসছি, সানভি গাড়ি ঘোরাও। আসমিনের শান্ত গলা। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরীর চুপসে যাওয়া মুখ দেখে সানভির প্রচন্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেও উচিত হয়নি। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।